আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি শফিক রায়হান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। জাতিসংঘে কিছুক্ষণের মধ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তুলে ধরবেন রোহিঙ্গা সংকট সহ বিভিন্ন ইস্যু। নিরপেক্ষ সরকারের দাবি আদায়ের আন্দোলনের কৌশল নির্ধারণে পেশাজীবীদের সাথে বসবে বিএনপি। সিরিজ বৈঠককে আবারও সিরিজ ষড়যন্ত্র বললেন ওবায়দুল কাদের। দেশে করোনায় আরও ৩১ মৃত্যু। ঠাকুরগাঁওয়ে ২৫ শিক্ষার্থীর নমুনা পরীক্ষায় পজিটিভ ১৩। শিক্ষা প্রতিষ্ঠানে করোনা রোধে পদক্ষেপ নেওয়া হয়েছে জানালেন শিক্ষা উপমন্ত্রী। অস্থিতিশীল পরিস্থিতিতে চলছে হাজার কোটি টাকার ই কমার্স ব্যবসা। শীর্ষ ব্যক্তিদের নজরদারিতে রেখে ইভ্যালির কার্যক্রম চালুর দাবিতে মানববন্ধন। এফডিসিতে সংবাদ সম্মেলনের মাধ্যমে ফের কাজে ফিরলেন নায়িকা পরিমণি। শেষ করতে চান প্রীতিলতা সহ হাতে থাকা সব ছবির কাজ। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জাতিসংঘ সাধারণ পরিষদে কিছুক্ষণের মধ্যে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর ভাষণে রোহিঙ্গা, জলবায়ু পরিবর্তন ও করোনা পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধারের বিষয়ে গুরুত্ব পাবে। ভাষণে অন্য যেসব বিষয় অগ্রাধিকার পাবে তার মধ্যে রয়েছে টেকসই উন্নয়ন, খাদ্য নিরাপত্তা ও অসমতা দূরীকরণ। জাতিসংঘ সাধারণ পরিষদে এটি হবে বাংলা ভাষায় তার দেওয়া 18তম ভাষণ। বঙ্গবন্ধু 1974 সালে জাতিসংঘে প্রথম বাংলায় ভাষণ দেন। সাধারণ পরিষদের 76তম অধিবেশনে 14 সেপ্টেম্বর শুরু হয়। বৈশ্বিক মহামারীর কারণে সাধারণ পরিষদের হলে অনুমোদিত প্রতিনিধির সংখ্যা সীমিত রাখা হয়েছে। বিএনপির সিরিজ বৈঠককে সিরিজ ষড়যন্ত্রের অংশ বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ্য মানুষের ভাগ্য উন্নয়ন, আর বিএনপির লক্ষ্য নিজেদের পকেটের উন্নয়ন। এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বিএনপির সব সময় পেছনের দরজাই বেশি পছন্দ। আওয়ামী লীগের চাঁপাইনবাবগঞ্জ পৌর শাখার ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, অবস্থান ভারী করতে নিজের লোকদের কমিটিতে রাখা যাবে না, মূল্যায়ন করতে হবে দুঃসময়ের ত্যাগী কর্মীদের। বিএনপি দেশের জন্য রাজনীতি করে না, তাই তাদের হাতে দেশের গণতন্ত্র নিরাপদ নয় বলে মন্তব্য তার। বিএনপির লক্ষ্য পকেটের উন্নয়ন। শেখ হাসিনার রাজনীতি জনগণের রাজনীতি, বিএনপির রাজনীতি ক্ষমতার রাজনীতি। তারা ক্ষমতায় আসতে চায় লুটপাট করার জন্য। আজকে বাংলাদেশে আপনারা আবার গোলমাল পাকাতে চাইছেন, বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছেন। আজকে সভা সমাবেশের নামে দেখা যাচ্ছে যে তারা আজকে সিরিজ বৈঠক করছে। এই সিরিজ বৈঠক আসলে ষড়যন্ত্রের সিরিজ বৈঠক। এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের আদেশ সরকার চাইলেই বাতিল করতে পারে, তাই বিএনপির উচিত সরকারের প্রতি কৃতজ্ঞ থাকা। বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে আলাপে ডক্টর হাসান মাহমুদ এসব কথা বলেন। জিয়া রহমানও পিছনের দরজায় ক্ষমতায় এসেছিল এবং এই বেগম খালেদা জিয়াও পিছনের দরজা পছন্দ করেছে, এবং সেই কারণেই গত 12.5 বছর ধরে আন্দোলন সংগ্রাম করে এবং দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে যে পিছনের দরজা দিয়ে কিছু করা যায় কিনা সেই চেষ্টায় সবসময় তারা নিয়োজিত ছিলেন। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, জিয়াউর রহমান বঙ্গবন্ধুর খুনি ছিলেন। এ বিষয়ে সরকারের কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে। সংসদ ভবন এলাকায় তার কবর রাখার কোনো যৌক্তিকতা নেই বলেও মত দেন তিনি। দুপুরে আওয়ামী লীগের তথ্য প্রযুক্তি উপকমিটি আয়োজিত রাজধানীর জলাবদ্ধতা নিয়ে সেমিনারে এসব জানান তিনি। মন্ত্রী আরও জানান, ঢাকা ওয়াসার দায়িত্বে থাকা রাজধানীর অবশিষ্ট খালগুলো সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তর করতে চায় সরকার। অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম জানান, কর্পোরেশনের জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা ভবনগুলো অবশ্যই ভেঙে ফেলা হবে। এক্ষেত্রে প্রভাবশালীদেরও আইনের আওতায় আনা হবে বলে হুঁশিয়ারি দেন মেয়র আতিক। কত বড় মাস্তান হতে পারে আমি দেখতে চাই। এত বড় মাস্তান ঢাকা শহরে জন্ম নিবে, এই খাল দখল করবে, এটির দিন শেষ 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 এটির দিন। আসুন আমরা সকলে মিলে একটি সুন্দর ঢাকা শহর করতে চাই। জিয়াউর রহমান সাহেব জাতির পিতার খুনি,
এই ব্যাপারে আমার মনে হয় আজকে প্রমাণ না করার মতন এভিডেন্সের করার জন্য এভিডেন্সের কোথাও অভাব নাই। জাতির পিতার খুনি, স্বাধীনতার বিরোধী, তাদের যদি কবর যদি সংসদে এরকম গৌরবোজ্জ্বল আমাদের দেশের গৌরবোজ্জ্বল জায়গাতে থাকে, তাহলে কি আমরা জাতির প্রতি আমাদের কমিটমেন্ট, আমরা কি আমাদের কমিটমেন্টে রাখলাম? বিজ্ঞ আলোচনা হয়েছে। গঠনতান্ত্রিক বাধ্যবাধকতা এবং তৃণমূলের মতামত জানতেই হাইকমান্ডের সাথে দলের বিভিন্ন স্তরের নেতাদের বৈঠক হয়েছে বলে মনে করেন বিএনপি নেতারা। জানান, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবি আদায় এবং কার্যকর আন্দোলন গড়ে তোলার প্রস্তুতিও এ বৈঠকের অন্যতম লক্ষ্য। শেষ হলো দলের কেন্দ্রীয় ও মাঠ পর্যায়ের নেতাদের সাথে বিএনপির হাইকমান্ডের সিরিজ বৈঠক। গত সপ্তাহ ধরে বৈঠক হয় দলের উপদেষ্টা, ভাইস চেয়ারম্যান, সম্পাদক মণ্ডলী, নির্বাহী কমিটির সদস্য, বিভাগীয় এবং জেলার নেতাদের সাথে। বৈঠকে নেতারা দল এবং বর্তমান প্রেক্ষাপটে করণীয় সম্পর্কে তাদের মতামত তুলে ধরেন। আলোচনা হয়েছে গণতন্ত্র পুনরুদ্ধার, বেগম খালেদা জিয়ার মুক্তিসহ রাজনৈতিক ও দলীয় নানা বিষয়ে। এমনি তো বিএনপি বিশাল সংগঠন, কর্মীও আছে, আমাদের সমর্থক আছে, সবই আছে। তাহলে এটাকে গুছিয়ে এনে একটা পর্যায়ে দাঁড় করানো। তবে এই ব্যাপারে যেটা আপনাদের মাধ্যমে পরিষ্কার সবাইকে বলতে চাই দলের, যে আমরা এবার দলটাকে পুনর্গঠন করতে চাই নির্বাচন কেন্দ্রিক না, আন্দোলনমুখী। অ্যাক্টিং চেয়ারম্যান উনি একেবারেই অফিসিয়ালি আনুষ্ঠানিকভাবে পার্টির প্রতিটি র্যাঙ্ক অ্যান্ড ফাইল, পার্টির রাজনীতি নিয়ে, সংগঠন নিয়ে এবং ভবিষ্যৎ কর্মপন্থা, কর্মপরিকল্পনা নিয়ে কী ভাবছেন, তাদের পরামর্শ, তাদের মনোভাব বোঝার একটা চেষ্টা করেছেন তিনি এটার মধ্য দিয়ে। আর অবশ্যই এর পাশাপাশি আমাদের সাংগঠনিক একটা গঠনতান্ত্রিক অব্লিগেশন তো আছেই। আমাদের গঠনতন্ত্র আছে বছরে দুবার নির্বাহী কমিটির সভা আহ্বানের কথা উল্লেখ করা আছে। তো করোনাজনিত কারণে আমরা তো সেইটা করতে পারিনি। সংগঠন, রাজনীতি বোঝার চেষ্টা করেছেন যে কর্মীরা কি জানতে চায়, কর্মীরা কি বুঝতে চায়, কর্মীদের মনোভাবটা কি, নেতৃবৃন্দের মনোভাবটা কি। দলের বিভিন্ন স্তরের নেতাদের সাথে টানা বৈঠকে সাংগঠনিক বিষয়ের পাশাপাশি উঠে আসে দলের ভবিষ্যৎ কর্মকৌশল। সংবিধানে ক্যাটেগরিক্যালি 118(1) অনুচ্ছেদে বলা আছে নির্বাচন অনুষ্ঠানের জন্য সংবিধানে একটা আইন প্রণয়ন করতে, সেই আইনের অধীনে নির্বাচন কমিশন গঠিত হবে। বিরোধী দল বা অন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচন কেন্দ্রিক কোনো চাঞ্চল্য নেই, বরং এক ধরনের উদ্বেগ আছে, উৎকণ্ঠা আছে। যেহেতু অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন করার মতো কোনো মানসিকতাই এই সরকার গ্রহণ করে না, ধারণ করে না, সুতরাং এমনি একটি সরকারের অধীনে নির্বাচন করে যে কোনো ফলোদয় হয় না, এটা আমাদের নেতাকর্মীদের উপলব্ধি। অতীত থেকে শিক্ষা নিতে চাই, যে কোথায় কোথায় ভুল ত্রুটি হয়েছে সেগুলোকে শিক্ষা নিয়ে কোথায় সংগঠনটাকে শক্তিশালী করা দরকার। অর্থাৎ অন্য কোনো চাপ এখানে থাকবে না, শুধু একটাই, যারা রাজপথে থাকতে পারবে, রাজপথে মাঠে আন্দোলন করতে পারবে, তাদেরকে আমরা নেতৃত্বে নিয়ে আসার জন্য চেষ্টা করব। দলের বিভিন্ন স্তরের নেতাদের সাথে বৈঠকের পর বিভিন্ন পেশাজীবীদের সাথেও দলের হাইকমান্ডের বৈঠকের কথা রয়েছে বলে জানান বিএনপি নেতারা। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। দেশে করোনায় আরও 31 জন মারা গেছে। এ নিয়ে মোট মারা গেল 27,368 জন। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 27,141টি নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত 1,233 জন, মোট শনাক্ত 15,49,553 জন। নতুন 1,413 জন সহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন 15,09,202 জন। মৃত্যুর হার 1.77%, শনাক্ত 4.54% এবং সুস্থতার হার 97.40%। সর্বোচ্চ 16 জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। চট্টগ্রামে মারা গেছেন 8 জন। ঠাকুরগাঁওয়ে সরকারি শিশু পরিবারের 25 জনের নমুনা পরীক্ষায় 13 জনের করোনা শনাক্ত হয়েছে। তারা ওই এলাকার বিভিন্ন স্কুলে লেখাপড়া করে। আক্রান্তদের মধ্যে ঠাকুরগাঁও সদর উপজেলার বাহাদুরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 4র্থ শ্রেণীতে 2 জন ও 5ম শ্রেণীতে 3 জন রয়েছে। বুধবার থেকে ওই 2 শ্রেণীর ক্লাস সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। স্কুলটিতে 1ম শ্রেণী থেকে 5ম শ্রেণী পর্যন্ত 426 জন শিক্ষার্থী রয়েছে। আক্রান্তদের আলাদা রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সমাজ কল্যাণ অধিদপ্তর পরিচালিত সরকারি শিশু পরিবার বালিকার উপ তত্ত্বাবধায়ক রিক্তা বানু। শিক্ষার্থীর করোনা শনাক্ত হওয়া স্কুলগুলোতে ব্যবস্থা নেওয়া হয়েছে, তবে স্কুলে গিয়েই যে তারা আক্রান্ত হয়েছে তার সত্যতা পাওয়া যায়নি, জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। সকালে ব্রিটিশ বিরোধী আন্দোলনের বীর প্রীতিলতার আত্মাহুতি দিবস উপলক্ষে চট্টগ্রাম নগরীর পাহাড়তলীর ইউরোপিয়ান ক্লাবে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। উপমন্ত্রী আরও বলেন, ব্রিটিশ বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী বীরদের আত্মত্যাগ ও বীরত্বগাথা নতুন জাতীয় পাঠ্যক্রমে অন্তর্ভুক্তির নির্দেশ দেওয়া হয়েছে।
করোনা সংক্রমণ তারা যে ঘরে থাকলে হতো না বা স্কুলে যাওয়ার কারণে হয়েছে, এটার কোনো সত্যতা বা প্রমাণ এখন পর্যন্ত নেই। যে তারা স্কুলে না গেলেও তো অন্যান্য জায়গায় আত্মীয় স্বজনের বাসায়, বিনোদনের জায়গায় সবখানে যাচ্ছিলেন। তো সুনির্দিষ্ট কিছু জায়গায় আমরা দেখেছি এটা হয়েছে, আমরা কিন্তু প্রিকশনারি ব্যবস্থা নিয়েছি। আজকের মধ্যে বিমানবন্দরে পিসিআর ল্যাব বসানোর কাজ শেষ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। তিনি বলেন, এখানে কোনো গাফিলতি মানা হবে না। এদিকে সৌদি আরবগামীদের করোনা টিকার বুস্টার ডোজের বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হলেও এখনও জবাব পাওয়া যায়নি বলে জানান মন্ত্রী। করোনা পরীক্ষার ল্যাব বসানোর কার্যক্রম দেখতে বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। মন্ত্রীকে কাছে পেয়ে কয়েকজন প্রবাসী ছুটে আসেন সমস্যা তুলে ধরতে। কোনো সমস্যা নেই, ব্যাপারটা হলো আপনি একজন ব্যক্তি, এই দেশের নাগরিক। আসার পরে আমার বারবার শুধু রিটার্ন দিতেছে, আমি মালিকের সাথে ফোনে আলাপ করছি। সৌদিগামী ফ্লাইট মিস করা একজনকে তাৎক্ষণিক আরেকটি ফ্লাইটে পাঠানোর ব্যবস্থা করা হয়। অন্য দুজনের সমস্যা সমাধানেও প্রবাসী কল্যাণ ডেস্কের কর্মকর্তাদের নির্দেশ দেন মন্ত্রী। যদি কোনো অভিযোগ থাকে, আমরা তো যেহেতু ওয়েলফেয়ার এখানে কাউন্টার একটা করা আছে, আমি যখন জানলাম কি একটা সৌদি ফ্লাইট এখন যাচ্ছে, তো ওনারা গিয়ে তো সাথে তো এটা ব্যবস্থা করেনি যে আমাকে এসে কনফার্ম করলো কি এটা হয়ে গেছে। এর আগে বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাতগামীদের জন্য পিসিআর ল্যাব বসানোর কার্যক্রম ঘুরে দেখেন ইমরান আহমদ। পেছনে সময়ক্ষেপণের ঘাটতি পূরণে সকলকে দ্রুত কাজ করার নির্দেশ দেন প্রবাসী কল্যাণ মন্ত্রী। ওনারা যদি কমপ্লিটলি একসাথে যদি কাজ না করতো তো এই পর্যায়ে কিন্তু যেত না। অবশ্য এখানে এক কথা বলে দেই, আশা করি কোনো গাফলতি হবে না, বা যদি কোনো গাফলতি বা কোনো রং যদি হয় তাহলে ওখানে কিন্তু ছাড় দেওয়ার কিন্তু কোনো স্কোপ থাকবে না। সৌদি আরবগামীদের মধ্যে যারা সিনোফার্মের টিকা নিয়েছেন তাদের বুস্টার ডোজের বিষয়ে অগ্রগতি কি, এমন প্রশ্ন ছিল মন্ত্রীর কাছে। এটা কিন্তু মূলত হেলথ মিনিস্ট্রির ওখানে আটকে আছে, বুঝছেন না? ওনারা সিদ্ধান্ত দিয়ে দিলেই এটা কিন্তু হয়ে যায়। বিকজ আমি চিঠি কিন্তু অনেক আগে লিখেছি রিকোয়েস্টিং যে চাইনিজ ভ্যাকসিন যারা নিয়েছে ওদেরকে বুস্টার ডোজ দেওয়ার জন্য। সংযুক্ত আরব আমিরাতগামীদের জন্য ফ্লাইটের 6 ঘন্টার মধ্যে বিমানবন্দরে পরীক্ষা বাধ্যতামূলক। র্যাপিড পিসিআর না হওয়ায় দায়িত্ব পাওয়া 6 প্রতিষ্ঠানের এখন মোট সক্ষমতা 3 ঘন্টায় মাত্র 1150 যাত্রীর পরীক্ষা, যা পর্যাপ্ত নয় বলে মনে করছেন অনেকেই। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। অস্থিতিশীল পরিস্থিতির মধ্য দিয়ে চলছে দেশের হাজার হাজার কোটি টাকার ই কমার্স ব্যবসা। দিনের পর দিন দাঁড়ে দাঁড়ে ঘুরেও পণ্য বা রিফান্ড না পেয়ে ক্লান্ত গ্রাহকরা। প্রতিষ্ঠানগুলো বলছে, গেটওয়েতে টাকা আটকে থাকা, নীতিমালার সাথে মানিয়ে ওঠা সহ নানা কারণে জটিলতা তৈরি হচ্ছে। অনলাইন শপিংয়ে অবিশ্বাস্য কম দামে পণ্য পাওয়া, আবার সেগুলো সরবরাহকারীদের কাছেই বিক্রি করে অল্প সময়ে বড় লাভ, এই ব্যবস্থায় টাকা আয় করে ভাগ্য পরিবর্তনের স্বপ্ন অসংখ্য মানুষের। প্রতিষ্ঠানগুলো কিভাবে এত ছাড় দিচ্ছে সে প্রশ্ন থাকলেও লাভের আশায় খুব একটা বাছবিচার না করেই ঝাঁপিয়ে পড়ছে মানুষ। পণ্য অর্ডার করছেন অনেকে। অনেক প্রতিষ্ঠান মানুষের আস্থা অর্জনে বিভিন্ন সেলিব্রিটিদের মুখপাত্র বানিয়েছে। তাই অনলাইন কেনাকাটায় আমার আস্থা ই-অরেঞ্জ। কিন্তু বিপত্তি বাধে পণ্য দেওয়ার কথা বলে দীর্ঘ সময় ক্রেতাদের হয়রানি নিয়ে। আজকে যেটা উঠাইতে আসছে এটা 50% ডিসকাউন্ট। আগের ক্যাশই তো আপনার চেকই তো উঠাইতে পারত। 3বার ব্রাউন্স খাইছে, চেকে কোনো টাকা ওঠে না, অ্যাকাউন্টে বলতেছে টাকা নেই। আমাদের টাকাটা হচ্ছে গেটওয়েতে নিরাপদ। এখন গেটওয়ে যদি আমাদের ঘুরায় তাহলে আমরা যাবো কার কাছে? সরকারের কাছে বিনীত অনুরোধ যে আপনারা ই কমার্স প্রতিষ্ঠানগুলোকে যেভাবে মনিটরিং করছেন ঠিক একইভাবে ব্যাংক এবং পেমেন্ট গেটওয়েগুলোকে মনিটরিং করেন। পণ্য দেওয়ার সদিচ্ছা থাকলেও সরকারের নীতিমালা আর গেটওয়েতে টাকা আটকে থাকায় তা সম্ভব হচ্ছে না বলে দাবি বড় বড় ই কমার্স প্রতিষ্ঠানগুলোর। বা আমরা আগে যেভাবে কাজ করে যাচ্ছিলাম, হুট করে কিন্তু একটা ডিসিশন আসলে সেটা কার্যকর করতে আমাদের একটু সময়ের প্রয়োজন। সেই সময়টা আমরা পাইনি, দ্যাটস ওয়াই আমাদের একটু গুছিয়ে উঠতে একটু সময় লেগেছে। যখন একটা পাস হলো, পাইলট প্রজেক্ট হয় না বাংলাদেশে, পাইলট প্রজেক্ট না হয়ে ডাইরেক্ট ইমপ্লিমেন্টে চলে গেছে। ইমপ্লিমেন্ট করার কারণে কিন্তু আমাদের এই সেক্টরটা ধসে গেছে। ওই এসওপি বা ওই নতুন নিয়মের সাথে হয়তো অ্যাডজাস্ট হবে, হয়তো সবার দাবির মুখে পরিবর্তন হবে, কিছু পরিমার্জিত হবে, ওই টাইমটা পর্যন্ত আমাদের টাইম দিতে হবে।
9টি প্রতিষ্ঠানকে নজরদারিতে রাখা হয়েছে উল্লেখ করে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাফিজুর রহমান জানিয়েছেন, শিগগিরই দেশের ই-কমার্স ব্যবসা একটা সুষ্ঠু নিয়মের মধ্যে চলে আসবে। ইভেলি ছাড়া আরো 9টা কোম্পানির তদন্ত প্রতিবেদন চেয়েছি বাংলাদেশ ব্যাংকের কাছে। আলিশামা, চিরাগ.com, বোধহয় নিট.com এরকম আছে, কিউকম একটু সমস্যা আছে। তো এগুলি মোটামুটি আমাদের সার্ভেলেন্সের মধ্যে আছে। বিশেষজ্ঞরা বলছেন, ই-কমার্স খাতকে গ্রাহক বান্ধব করতে উদ্যোগী হতে হবে সরকারকেই। নাগরিক হিসেবে নাগরিকের যে অধিকারগুলো থাকা উচিত এবং আমি ভোক্তা হিসেবে ভোক্তার যে অধিকারগুলো থাকা উচিত সেই জিনিসগুলো ব্যাপক জনসচেতনতা তৈরি, এটা আসলে একমাত্র মূল মন্ত্র। আর এক্সাম্পলারি পানিশমেন্টের ব্যবস্থা করতে পারি, তাহলে অন্যরাও সতর্ক হয়ে যাবে বলে আমার দৃঢ় বিশ্বাস। পাশাপাশি গ্রাহকদেরও সচেতন হওয়ার পরামর্শ এই বিশেষজ্ঞের। শিহাব হোসেন, বাংলাভিশন, ঢাকা। এদিকে ইভেলির সিইও রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনের মুক্তির দাবিতে আজও মানববন্ধন করেছে ইভেলির গ্রাহক ও বিক্রেতারা। বিকেলে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে ইভেলির গ্রাহকরা দাবি করেন, ইভেলির শীর্ষ 2 কর্মকর্তার মুক্তির পর তাদের নজরদারিতে রেখে ব্যবসা পরিচালনার সুযোগ দিতে হবে। এসক্রো সিস্টেম চালু হওয়ার আগে অর্ডারকৃত পণ্য সরবরাহে 6 মাসেরও সুযোগ দেন তারা। এছাড়া বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে ই-ক্যাব, পেমেন্ট গেটওয়ে, মার্চেন্ট এবং ভোক্তাদের প্রতিনিধিদের নিয়ে সমন্বয় কমিটি গঠনের দাবি জানান তারা। আমরা ইভ্যালিতে শুধু 25,000 উদ্যোক্তা আছি। এই উদ্যোক্তাদের ধ্বংস করতে চাচ্ছে, এর পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। এই কারণটা খুঁজে বের করা উচিত। যে 11 জন আমাদের ইভ্যালি বিলুপ্তির জন্য হাইকোর্টে রিট করছে, আমরা যারা সেলার কাস্টমার আছি তার তীব্র প্রতিবাদ জানাই। সকল কর্তৃপক্ষের নিকট আমাদের আবেদন, যারা এই সংশ্লিষ্ট কোনো মতামত দেওয়ার মতো যোগ্যতা রাখে না, তারা যেন ই-কমার্সের স্বার্থে, বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের যুবকদের স্বার্থে, বাংলাদেশের উদ্যোক্তাদের স্বার্থে যেন ই-কমার্সের বিরুদ্ধে গিয়ে কোনো কথা না বলে। মাদক রাজ্যে ইয়াবার জায়গা দখল করে নিচ্ছে আইস, চাহিদাও ব্যাপক। রাজধানী থেকে আইসের সর্বোচ্চ চালান সহ 5 জন ব্যবসায়ীকে আটকের পর এমন তথ্য দিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। এরই মধ্যে 3,500 মাদক ব্যবসায়ীর তালিকাও করেছে সংস্থাটি। ইয়াবার চেয়ে 25 থেকে 30 গুণ উত্তেজক নতুন মাদক ক্রিস্টাল মেথ বা আইস 2007 সালে প্রথম বাংলাদেশে জব্দ করায় দমে যায় মাদক কারবারিরা। হালে তারা আবার সক্রিয়। এখন প্রায়ই দেশের বিভিন্ন প্রান্তে ধরা পড়ছে আইসের ছোট বড় চালান। বৃহস্পতিবার রাতে রাজধানীর গুলশান, ভাটারা, কুড়িল ও রমনা এলাকা থেকে কোটি টাকা মূল্যর আইস ও ইয়াবা সহ 5 জনকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম। নার্কোটিক্স কর্মকর্তারা জানান, আটককৃতরা সবাই মাদক ব্যবসায়ী এবং 2 জন ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া থেকে পড়াশোনা শেষ করে সম্প্রতি দেশে ফিরেছে। এই মাদকটা অত্যন্ত দামি এবং খুব ভয়ঙ্কর মাদক। এটা এখনো সকলের ক্রয় ক্ষমতার মধ্যে আসেনি। এখনো বোঝা যায় যে প্রতি গ্রাম প্রায় 9 থেকে 10,000 টাকা বিক্রি হয় খুচরা বাজারে, যার কারণে খুব উচ্চবিত্ত এবং সচ্ছল পরিবারের সন্তান ছাড়া এটা সেবনও করতে পারে না। গত 2-3 মাস আগে মাদক ব্যবসায়ীদের একটা তালিকাও হালনাগাদ করেছি। ঢাকা বিভাগে প্রায় 3,500 আর কি মাদক ব্যবসায়ীদের তালিকা। চাহিদার ভিত্তিতে ইয়াবা কারবারিরাই বাজারে আনছে ক্রিস্টাল মেথ বা আইস। উৎস ও রুট সেই একই। আইসটা এখন পর্যন্ত যে তথ্য পাওয়া গেছে মিয়ানমার থেকেই আসছে। এটা ইয়াবা যেভাবে আসে ওইভাবেই আসছে, রোহিঙ্গাদের মাধ্যমে আসে। ইয়াবা ব্যবসায়ী যারা মূল হোতা তারা চেষ্টা করছে আর কি। তারাও ধীরে ধীরে দেখা যাচ্ছে যে ইয়াবার থেকে আইসের প্রতি তারা ঝোঁকার চেষ্টা করছে। মাদক কারবারিদের আটকানো না গেলে নতুন এই ভয়ঙ্কর মাদক আইস ইয়াবার চেয়েও বেশি ছড়িয়ে পড়ার শঙ্কা গোয়েন্দাদের। জিয়া খান, বাংলাভিশন, ঢাকা। কারাগার থেকে বেরিয়ে ফের কাজে ফিরলেন আলোচিত চিত্রনায়িকা পরিমণি। রশিদ পলাশের পরিচালনায় প্রীতিলতা সিনেমার বাকি অংশের শুটিংয়ে ফেরার আগে ঘটা করে হাজির হলেন সংবাদ সম্মেলনে। তবে ব্যক্তিগত জীবন কিংবা কারাবাসের অভিজ্ঞতা নিয়ে কোনো কথা বলেননি পরিমণি। সম্প্রতি পরিমণির বাসায় র্যাবের অভিযান এবং তাকে আটকের পর টক অব দ্য কান্ট্রি হয়ে ওঠেন হালের এই চিত্রনায়িকা। জেল থেকে বেরিয়ে এবং আদালত প্রাঙ্গণে মেহেদি রাঙা হাত প্রদর্শন নিয়েও নানা আলোচনা নেটিজেনদের। এবার অনেকটা ঘটা করে ফিরলেন কাজে।
রাশিদ পলাশের পরিচালনায় প্রীতিলতা সিনেমার ৩৫% কাজ আগেই সম্পন্ন। অনেকেরই প্রশ্ন ছিল, প্রীতিলতা সিনেমার বাকি অংশে থাকছেন কি পরিমণি? কৌতূহলী সিনেমা প্রেমীদের সেসব জল্পনা কল্পনার জবাব দিলেন দেশের চলচ্চিত্রের প্রাণকেন্দ্র এফডিসিতে মিট দ্য প্রীতিলতা নামক অনুষ্ঠানে এসে। আমি এত বড় একটা দায়িত্ব পালন করতে পারবো বা এই দায়িত্ব আমাকে দেওয়া উচিত, এইটুকু বিশ্বাস করার জন্য থ্যাংক ইউ রাশিদ পলাশ। আমি বলতে পারি এইটুকু যে আমি এই বিশ্বাসের মর্যাদা পারবো রাখতে। সবার কাছে সে আশীর্বাদটা চাই যাতে প্রীতিলতাকে সঠিকভাবে ঠিকঠাকভাবে আমার মধ্যে ধারণ করতে পারি এবং আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারি। ব্রিটিশ বিরোধী আন্দোলনে অকাতরে জীবন বিলিয়ে দেয়া প্রীতিলতার চরিত্রে এবার দেখা যাবে পরিমণিকে। তবে জেলের অভিজ্ঞতা, সমালোচকদের সমালোচনা অথবা মামলা নিয়ে কোনোই কথা বললেন না তিনি। এটা তো আসলে মাইক সামনে নিলাম, ক্যামেরা সামনে আসলো, তারপর এক্সপ্লেন করার কিছু নেই। আমরা একটা সিনেমা বানাচ্ছি এবং আমি প্রীতিলতা ক্যারেক্টারটা প্লে করছি, কতটুকু করছি সেটার জন্য শুধুই আমি বলবো, সবাইকে অনুরোধ করব আমাদের এই জার্নিটার সাথে থাকুন। অবশ্যই আমরা সুন্দর কিছু দেখাতে চাই। প্রীতিলতার আদর্শ বুকে ধারণ করে আরো অনেক দূর এগিয়ে যেতে চান বলে জানালেন এই চিত্রনায়িকা। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। নরসিংদীর মনোহরদীতে অসহায় দুস্থ পরিবারের মাঝে চাল বিতরণ করেছে মজিদ মোল্লা ফাউন্ডেশন। ১২,৫০০ পরিবারকে এ চাল দেয়া হয়। প্রত্যেক পরিবারকে ১ বস্তা করে চাল বিতরণ করেছে ফাউন্ডেশন। করোনা পরিস্থিতিতে নিম্ন আয়ের মানুষের জন্য মহৎ এ উদ্যোগের প্রশংসা করেছেন শিল্পমন্ত্রী। শুক্রবার বিকেলে নরসিংদীর মনোহরদী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে হয় চাল, যাতায়াত ভাড়া ও মাস্ক বিতরণ কর্মসূচি। মজিদ মোল্লা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও থার্মেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদির মোল্লা এর আয়োজন করেন। ১২,০০০ দুস্থের মাঝে ১ বস্তা করে চাল, মাস্ক ও নগদ টাকা বিতরণ করা হয় এ অনুষ্ঠানে। সর্বোচ্চ ব্যয় হয় আমার শিক্ষাঙ্গনে। তারপর আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আমি এতিম, আল্লাহর ঘর নির্মাণ সহ অনেক মানুষের বিভিন্ন কর্মমুখী কাজে কিন্তু আমার এই অনুদান কিন্তু ইতিমধ্যে বিভিন্নভাবে ব্যয়িত হয়। তারই একটা ব্যয়ের অংশ, তারই একটা পরিকল্পনা, তারই একটা প্রোগ্রাম আজকে আমরা শুরু করতে যাচ্ছি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি। এ সময় তিনি বলেন, করোনাকালে আওয়ামী লীগ সরকার জনগণের পাশে ছিল এবং থাকবে। আজকে জানেন, যখনই কোভিড এই করোনা কাল আসলো, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সেদিন থেকে কিন্তু আপনাদের পাশে ছিলেন। সরকারি কার্যক্রম কিন্তু আমাদের চলছে, আমাদের প্রত্যেকটি ইউনিয়নে, প্রত্যেকটি জায়গায়, প্রত্যেকটি ওয়ার্ডে, এবং তার সাথে আজকে যোগ হচ্ছে কাদির মোল্লার। এটা একটা বিশাল পাওনা আপনাদের জন্য। নরসিংদীর জেলা প্রশাসক আবু নঈম মোহাম্মদ মারুফ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম, মনোহরদী পৌরসভার মেয়র আমিনুর রশিদ সুজন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ কাশেম সহ অন্যরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, করোনার এ সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশাল বহন নিয়ে বিদেশ ভ্রমণে গেছেন। শুক্রবার নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা নিস্তার আহমেদ রাখির স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠানে তিনি একথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, করোনার সংকটে জাতি যখন দিশেহারা, ঢাকা ছেড়ে গ্রামে চলে গেছে মানুষ, আর তখনই দেশে চলছে ক্ষমতার অপব্যবহার। যুক্তরাষ্ট্র যাওয়ার আগে প্রধানমন্ত্রীর ফিনল্যান্ডের হেলসিঙ্কি যাওয়া নিয়ে প্রশ্ন তোলেন বিএনপির নেতা। কুইক রেন্টালের মেয়াদ বাড়ানোর কঠোর সমালোচনা করে রিজভী বলেন, আত্মীয় স্বজন ও দলের লোকজনকে সুবিধা দিতেই কুইক রেন্টাল আইনের মেয়াদ আরও বাড়ানো হয়েছে। কক্সবাজারে 4,30,000 পিস ইয়াবা সহ 5 মাদক কারবারিকে আটক করেছে র্যাব। জব্দ করা হয়েছে মাদক পাচারে ব্যবহৃত একটি ট্রলার। আজ ভোরে কক্সবাজার মহেশখালী চ্যানেলের গভীর সমুদ্রে অভিযান চালিয়ে এসব ইয়াবা সহ তাদের আটক করা হয়। র্যাব 15-র সিনিয়র সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদি জানান, মিয়ানমার থেকে ইয়াবার বড় একটি চালান দেশে আসার খবরে ট্রলারটিতে তল্লাশি চালান তারা। এ সময় বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ইয়াবাগুলো উদ্ধার করা হয়। এদিকে চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া এলাকা থেকে চুরি হওয়া 7টি সিএনজি উদ্ধার সহ 6 জনকে আটক করা হয়েছে। সিএনজি চুরি করে পরে বিভিন্ন জনের কাছে বিক্রি করে এই চক্রটি। হঠাৎ করেই বাজারে অস্বাভাবিকভাবে দাম বেড়েছে মুরগির। ব্রয়লারের দাম কেজিতে 20 থেকে 30 টাকা বাড়লেও কক মুরগির দাম কেজিতে বেড়েছে 100 টাকা পর্যন্ত। কেজিতে 10 থেকে 20 টাকা বেড়েছে সব ধরনের সবজির দাম। সরবরাহ সংকটকেই দুষছেন বিক্রেতারা।
সস্তায় প্রোটিন পেতে মুরগির বিকল্প নেই, তবে দিন দিনই দাম বাড়ায় বিপাকে মধ্যবিত্তরা। এক সপ্তাহের ব্যবধানে কেজিতে 30 টাকা পর্যন্ত বেড়েছে ব্রয়লার মুরগির দাম, আর কেজিতে 100 টাকা পর্যন্ত বেড়েছে সোনালী মুরগির দাম। ঊর্ধ্বমুখী ডিমের বাজারেও 10-12 দিন আগে ছিল তো দাম একটু কম ছিল, 130-35, এখন তো 155 টাকা দাম বাড়তি। এভাবে দাম বাড়লে মানুষ কিভাবে চলবে? আগে ছিল আপনি 100-105 টাকা ডজন, বর্তমানে আপনি 110 টাকা 115 টাকা ডজনে, প্রায় 10 টাকা বাড়ছে। মুরগি কেজি আগে ছিল 180, বেচতে আমরা 220, এখন বর্তমানে 280 টাকা আমরা কিনি, আর বেচতেছি আপনার 300 টাকা 290 টাকা, এরকম এইভাবে বাড়ছে আপনার কেজিতে 90 টাকা 100 টাকা। কাঁচা বাজারে দেখা মিলবে শীতের সবজির, তবে দাম কিছুটা বেশি। বেশিরভাগ সবজি কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে 10 থেকে 20 টাকা বেশি, তবে কাঁচামরিচের ঝাঁঝ আর একটু বেশি। কেজিতে 60 টাকা বেশি দিয়ে পণ্যটি কিনতে হচ্ছে 120 টাকায়। পটল একই অবস্থা, 70 টাকা বিক্রি করতে আছে, 60 টাকা আগে বিক্রি করছে। তারপরে আপনার শসা গত সপ্তাহে বেশি 50-60, এই সপ্তাহে বেচা লাগা 70-80। সবজি খাওয়াই এত কঠিন হয়ে গেছে আমাদের মধ্যবিত্তদের জন্য, যারা নিম্নবিত্ত তাদের জন্য তো আসলে জীবন চালানোটা অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছে। সরকার মনিটরিং করলেই হয়তো দামটা কমতে পারে, এছাড়া কোনো উপায় নেই। দিন আনে দিন খায় তাদের জন্য অ্যাকচুয়ালি এটা খুবই হার্ড হয়ে যাচ্ছে, কষ্টকর হয়ে যাচ্ছে আর কি। গত সপ্তাহে মরিচ ছিল আপনার 60 টাকা কেজি, এই সপ্তাহে হয়ে গেছে 120 টাকা। বাজারে স্থিতিশীল রয়েছে চাল, ডাল, তেল সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। আরো কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের 73তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। বিকালে সিলেট ভবনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর এস.এম. মাকসুদ কামাল, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর নিজামুল হক ভুইয়া এবং ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এ.কে. আজাদ। বক্তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মান উন্নয়নের তাগিদ দেন। বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে অভিব্যক্তি ব্যক্ত করেন বিশিষ্টজনরা। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 45তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। সাউথ এশিয়া সোশ্যাল এডুকেশন ফাউন্ডেশনের আয়োজনে কেন্দ্রীয় কচিকাচা মিলনায়তনে সভায় প্রধান অতিথি ছিলেন বিচারপতি এম ফারুক। প্রধান আলোচক ছিলেন ট্রাস্টি বোর্ডের উপদেষ্টা অধ্যাপক ডক্টর আনম মেশকাতুদ্দিন। সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আনোয়ার হোসেন। বক্তারা নজরুলের কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী বলেছেন, ভেদাভেদ ও মতবিরোধ ভুলে ঐক্যবদ্ধ হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে হবে। সন্ধ্যায় ময়মনসিংহে মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। সভায় শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি বলেন, বৈশ্বিক অতিমারিতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে। চট্টগ্রামের মানুষ সিআরবিতে হাসপাতাল না চাইলে জোর করে চাপিয়ে দেওয়া হবে না বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন। বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, হাসপাতাল নির্মাণের বিরোধিতা করে যারা আন্দোলন করছে সেখানে তথ্যগত কোনো ভুল আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। বরিশাল চট্টগ্রামের পর ফ্যাশন হাউস B2 গুলশান শাখার উদ্বোধন করা হয়েছে। মডেল অভিনেতা তাহসান খান বিকেলে এর উদ্বোধন করেন। কেক কাটা শেষে পুরো ফ্যাশন হাউসটি ঘুরে দেখেন তিনি। উপস্থিত ছিলেন B2 এর কর্ণধার সুস্মিতা পোদ্দার বিথি, স্পার্ক গিয়ারের পরিচালক বাবুল পোদ্দার ও RFL এর পরিচালক RN পল। এখানে রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের এক্সপোর্ট কোয়ালিটি তৈরি পোশাক, এছাড়াও রয়েছে আধুনিক লেডিস ফুটওয়্যার ও এক্সক্লুসিভ ব্যাগ কালেকশন। এর আগে B2'র পরিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর ফয়জুর রহমান ফাহিম, হরমোন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ ডক্টর M.A. হালিম খান, BSMMU'র গাইনি বিভাগের কনসালটেন্ট ঢাকা ডাক্তার নিঘাত সুলতানা এবং বক্ষব্যাধি হাসপাতালের রেসপিরেটরি মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর আরিফিন খানকে সম্মাননা দেয়। সংবাদ শেষ করব, বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। জাতিসংঘে কিছুক্ষণের মধ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তুলে ধরবেন রোহিঙ্গা সংকট সহ বিভিন্ন ইস্যু। নিরপেক্ষ সরকারের দাবি আদায়ের আন্দোলনের কৌশল নির্ধারণে পেশাজীবীদের সাথে বসবে বিএনপি। সিরিজ বৈঠককে আবারও সিরিজ ষড়যন্ত্র বললেন ওবায়দুল কাদের। দেশে করোনায় আরও 31 মৃত্যু। ঠাকুরগাঁয়ে 25 শিক্ষার্থীর নমুনা পরীক্ষায় পজিটিভ 13। শিক্ষা প্রতিষ্ঠানে করোনা রোধে পদক্ষেপ নেওয়া হয়েছে জানালেন শিক্ষা উপমন্ত্রী। অস্থিতিশীল পরিস্থিতিতে চলছে হাজার কোটি টাকার ই-কমার্স ব্যবসা।
শীর্ষ ব্যক্তিদের নজরদারিতে রেখে ইভ্যালির কার্যক্রম চালুর দাবিতে মানববন্ধন। এফডিসিতে সংবাদ সম্মেলনের মাধ্যমে ফের কাজে ফিরলেন নায়িকা পরিমণি। শেষ করতে চান প্রীতিলতা সহ হাতে থাকা সব ছবির কাজ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।